প্রজেক্টের টাকা যারা নিয়েছেন, গত 6 মাস আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের উপরে ছিল, তারা কতটুকু কাজ করতে পেরেছেন। আর যদি কাজ না করতে পারেন, তারা যদি সরে দাঁড়াতে চায়, তারা কেন সরে দাঁড়াতে চায়, কোন জায়গার কোন সমস্যার কারণে তারা কাজ করতে পারে নাই, এটুকু জানার অধিকার আসলে আমাদের এই দেশের মানুষের অধিকার আছে। আপনারা একটা জিনিস দেখবেন যে বাইরে যখন বিভিন্ন রাজনীতি হয়, তখন একটা স্টেট বলে একটা কথা আছে। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতায় এসেছেন, ওনার সাথে যারা কাজ করছেন তাদের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প, ওনারা আমেরিকাতে যারা ডিপ স্টেট আছে, এটাকে বলে ডিপ স্টেট, এটা কিন্তু আমরা দেখতে পাই না। দেশের যে বড় বড় কেনাবেচাগুলো হয়, দেশের যে বড় বড় কনস্ট্রাকশনের কাজগুলো হয়, যেখানে বড় বড় অর্থের কাজগুলো হয়, সেই জায়গাগুলোতে দেখবেন যারা রিলেটেড থাকে তাদেরকে বলা হয়ে থাকে ডিপ স্টেট। তো ওনারা চেষ্টা করছেন এই ডিপ স্টেটকে পুরোপুরি খুলে ফেলবার জন্য। এই ডিপ স্টেটের কারণে ইউএসএ যখন দেখছে যে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে মানবতার চরম বরখেলাপ করছে, তারপরেও কিন্তু মানুষদেরকে সরিয়ে দিতে পারছে না। অতি সম্প্রতি অনুপ ধর নামে একজন লোক, যিনি নেতাজি সুভাষের উপর একটা বই লিখেছেন, তিনি এই ডিপ স্টেটের সংজ্ঞা নতুন ভাবে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্রিটিশ যখন উপমহাদেশ থেকে চলে গিয়েছিল, তখন এই দেশে তাদের যে আর্মি ছিল, তাদের যে পুলিশ ছিল, যারা তাদের কালচারটাকে সামনের দিকে নিয়ে গিয়েছে, তারাই আসলে ওই সময় ডিপ স্টেটের ভূমিকা পালন করেছে। এই জন্য কংগ্রেস যখন ক্ষমতা বুঝে নিয়েছে, কংগ্রেস তাদেরকে বিচার হতে দেন নাই। তো অনেকাংশে আপনারা দেখবেন আমাদের দেশেও যারা উপদেষ্টা বা বিভিন্ন জায়গায় দায়িত্বপূর্ণ পদে নিয়োজিত আছেন, তারা ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ডিপ স্টেটের সাথে খুবই জড়িত ছিলেন। এই তাদের জড়িত থাকার কারণেই আমাদের দেশে এখন নতুন করে বিচার করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশে কত টাকা দেশের বাইরে চলে গিয়েছে, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন আমরা এখনো জানি না। আর না জানলে কিভাবে জানেন, আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা আগামী দিনে নির্বাচন করতে পারেন, তাদেরকে যখন ফ্যাসিস্ট সরকারের টাকার সাপোর্টটা দেওয়া হবে, তখন তারা অনেকখানি এগিয়ে যাবেন। কারণ এখন পর্যন্ত ভারত উপমহাদেশে টাকা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নির্বাচনের সময় যদি টাকার সাপোর্ট দিয়ে যারা ক্ষমতায় আসবেন, তারা ক্ষমতায় এসে আবারও ওই ফ্যাসিস্ট সরকারের কাছাকাছি একটা আচরণই আমাদের সাথে করবেন। আমাদের এই যে জিনিসগুলো পরিবর্তন হচ্ছে, এইখানে আসলে আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পর আমাদের প্রচন্ড রকমের আশা ছিল। আপনারা দেখবেন অতি সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর আমাদের একজন জেনারেল ইকবাল করিম ভুইয়া, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি। তার কিন্তু জানেন যে ওই সময়ে তার যে চলমান সময় ছিল 2018 পর্যন্ত, তারা তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তো তারা কিন্তু চাইলেই এই দুর্নীতির মানুষগুলোকে আমাদের সবার সামনে তুলে ধরতে পারে, কিন্তু তা না করে বর্তমান উপদেষ্টারা ওনারা যদি রিটায়ারমেন্টে চলে যান এবং ওনারা যদি বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে হবে কি, ব্রিটিশ শাসনের শুরুতে যেমন আমাদের যেসব জাতিকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল, ওই রকম ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে মানুষ। কিভাবে বিভক্ত হবে আপনারা জানেন। ব্রিটিশ সরকারের শুরুতে যখন দুই ভাইয়ের ভিতরে রাজত্ব নিয়ে গ্যাঞ্জাম ছিল, তারা তখন এক ভাই ইংরেজদেরকে ডেকেছে, আর এক ভাই ফরাসিদেরকে ডেকেছে। তো ইংরেজ এবং ফরাসি এরা দুই ভাইয়ের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেমন বন্দর বাজার এইগুলো নিয়ে গেছে। আমরা অতি সম্প্রতি দেখেছি যে আমাদের যে পোর্ট, যেটা বিগত সরকারের সময় ভারতকে দেওয়ার কথা ছিল, সেটা হয়তো বা ইউএই বা দুবাইকে দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যে বর্তমানে ভারত বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি আছে, এখানে ডিরেক্টলি ইনভলভ না হতে পারলে মার্কেটিং এর মাধ্যমে ইনভলভ হয়। পাওয়ার সেক্টর ওনাদের যে একাধিপত্য ছিল, এটা যখন ওনারা পাচ্ছেন না, ওটা যখন দুবাইয়ে চলে যাচ্ছেন, দুবাইয়ের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওনারা ওইখানে সেট আপ করে নেন, পিছনে ওনারা থাকেন, কিন্তু সামনে অন্য একটা দেশের নাম দিয়ে ওনারা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলো চালাচ্ছেন। আর এইভাবেই আসলে যখন আমরা দেখছি যে
জিও পলিটিক্যালি আমাদের রাজনৈতিক দলগুলো কারো কাছে যাইতে চায়, পলিসিগুলো চেঞ্জ হয় নাই, তখন আমাদের দেশে আবারও আমরা চেষ্টা করছি যে জিও পলিটিক্যালি কোন বড় ভাই কাকে সাপোর্ট দিচ্ছেন তাদের পরে কথা বলার জন্য। আর আমাদের রাজনীতি বর্তমান বিশ্বে অনেকখানি পিছিয়ে গিয়েছে। কিভাবে পিছিয়ে গিয়েছে? বর্তমান বিশ্বের রাজনীতি আপনারা দেখবেন সব জায়গায় নাগরিক অধিকার ভিত্তিক। কোন দল আমার দেশে আমার বিভিন্ন যে জিনিসগুলো লাগে, বিদ্যুৎ হতে পারে, পড়াশোনা হতে পারে, চিকিৎসা হতে পারে, এই চিকিৎসা পড়াশোনা এই জিনিসগুলোর দাম কমাতে পারছে, এই রাজনীতি না করে আমরা আদি পুরুষের রাজনীতি করি। যে অমুক আমার বাবা ছিলেন, অমুক আমার নেতা ছিলেন, সেই নেতার কনসেপ্ট আমরা ডেফিনেটলি আমাদের লাইফে রাখবো, আমরা ভালো রাখবো, কিন্তু নেতার কনসেপ্ট থেকে বিশ্বাস করতে গিয়ে আমরা দুই ভাগে ভাগ হইতে পারবো না। জিও পলিটিক্যালি যারা পাওয়ারফুল তারা যখন দেখলেন যে আমরা সংস্কৃতির দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, খাবারের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে অলমোস্ট একই জাতি, আমরা 18 কোটি মানুষের ভিতরে খুব আসলে পার্থক্য নাই, আমাদেরকে কিন্তু খুব সহজে বিভক্ত করা যায় না। তখন তারা কি করলেন? আমাদের আদি পুরুষকে নিয়ে আসলেন, আমাকে এসে বললেন তোমার দাদাকে তো অমুক বাড়ির লোকের মারছিল, আর ওকে যে বললেন যে তোমার দাদাকে অমুক বাড়ির লোকের মারছিল। আমরা এখন রাস্তায় আমাদের সন্তান ভালো থাকবে কিনা তার উপরে ফোকাস না করে আমরা চিন্তা করতেছি আমার দাদা করে মার খাইছিল, সেই মারের প্রতিশোধ আমি নিব। তবে আমরা এই মারের রাজনীতি থেকে বের হয়ে আসবো। আমরা উপদেষ্টাদের কাছে 3টা জিনিস চাই: স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সিলেকশন ক্রাইটেরিয়া। ওনারা যে বিভিন্ন কমিশন করছেন, বিভিন্ন গঠন করছেন, আর অলরেডি অনেকগুলো কমিশন দিয়েছেন, এই কমিশনের মানুষগুলা এই এখন পর্যন্ত কি কি কাজ করেছেন, কাজ করতে না পারলে কেন কাজ করতে পারছেন না, যাতে এটুকু জানার অধিকার আছে। আর আগামী রাজনীতিতে আমরা এরকম 2 জন বা 3 জন বা উপদেষ্টারা কোথা থেকে সিলেক্ট করছে তা জানতে পারছি না, যেমন এখন তা থেকে আমরা জানতে চাই ওনাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি। আগামী দিনগুলোতে আমরা বৈষম্যহীনভাবে আমরা আদর্শিক ভিত্তি থেকে আমাদের বিবেক এবং ঐতিহ্যবোধের জায়গা থেকে আমরা রাজনীতি করতে চাই এবং সেখানে আমাদের একটা চমৎকার বাংলাদেশ আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের সার্বভৌমত্ব আন্দোলনের গণমিছিলে সম্মানিত মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ এবং ছাত্রের সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বলতে চাই অনেক কিছু, কি বলবো, বলার মতো ভাষাও নাই। বিরক্ত হয়ে গেছি ভাই, বিরক্ত। 34-এর এই জুলাই আন্দোলন, আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমি ব্যবসায়িক কাজে গিয়েছিলাম ব্যাংককে। ঠিক তার তখন আন্দোলন চলছিল দেশে, ছোট ছোট করে আন্দোলন চলছিল। ঠিক আমি প্রথম ব্যাংককে আমি আন্দোলন তৈরি করেছি একটা অন্য দেশে। আপনারা বুঝতে পারবেন না যে শরীরের মধ্যে কত আগুন জ্বলছিল। এবং আমাদের বাংলাদেশের সাথে 5G আমাদের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। ব্যাংককের বাংলাদেশের সামনে আমরা প্রতিদিন 20 থেকে 30 জন বাঙালি একদম চোখের পানি ঝরত ভাই। দেশে কি হচ্ছে, আমাদের কি হচ্ছে, কাকে মারছে। এখন মনে করছে যে আমাদের চাচারা, আমাদের বাবা যারা, আমাদের যারা সিনিয়র সিটিজেন ছিল, তারা বলতো যে যুদ্ধের সময় রেডিও কানে দিয়ে রাখতো সবসময় যে ঢাকায় কি হচ্ছে। ঠিক সেরকম ব্যাংককে আমরা মানে সবসময় মোবাইলটা কানে দিয়ে রাখতাম যে নেটওয়ার্কটা পাওয়া যায় কিনা।
সত্যি প্রতিদিন চোখের পানি ধরত কি হচ্ছে আমাদের দেশের মধ্যে। তারপরে আমরা ইউএস বাংলার সাথে যোগাযোগ করলাম যে আমরা ভাই দেশে কোনো ফ্লাইট চলাচল করতে খুব কম, আমরা 40 জন একসাথে আসলাম। এতে 2 তারিখ এই প্রেস ক্লাবের সামনে থেকে আমি একজন সাংবাদিক বলে এইখানে কোনো জায়গা আমরা দখল করে রেখেছি। 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমাদের আন্দোলনের সফল। এই ছোট একটা যে আমাদেরকে কি সুবিধা ছিল ভাই, আমাদের ভিতরে কিন্তু অনেক আগুন রয়েছে। আমরা বলি না সবাই রাজনীতি করে, কিন্তু আমরা রাজনীতি করি না। আমরা দেশের জন্য কথা বলি, দেশকে নিয়ে চিন্তা করি, দেশকে ভালোবাসি। কিন্তু আজকে সেই সময় এসেছে রাস্তায় বের হওয়ার। যারা ঘরে বসে বলছেন যে রাজনীতি নেই, রাজনীতি করবো না, শিক্ষিত সমাজ অনেক দূরে চলে গেছে রাজনীতি থেকে। আজকে আপনাদের সবাইকে আসতে হবে যারা দেশকে নিয়ে চিন্তা করেন। শুধু 2টি দল 3টি দলের মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে নতুন কিছু করার চিন্তা করি। আসুন সবাই যারা দেশকে নিয়ে চিন্তা করেন আমাদের সার্বভৌমত্বের ছায়া তুলে আসতে পারেন, নিজ থেকে আন্দোলন করতে পারেন। আমি এখন কারো ফর্মুলা বিশ্বাস করি, আমি এখন নিজের ফর্মুলা দিই, আমি নিজের ফর্মুলায় চলি। এখন আমাকে মরতেই হবে একদিন। আমি চিন্তা করছি আমার যে মরার আগে আমার যে শরীরে রক্ত আছে আমি সেটা এখন রাস্তায় ধরে দেব। আমার এই রক্ত ভাঙিয়ে কবরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি দেশের জন্য ধরে দেব। শরীরে আগুন জ্বলতে পারে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলনামা। কি বলবে এটা? আমলনামায় তো নাই, গল্পটা কি? ভাই আপনারা কেন আসছেন? দেশ চালাতে কেন আসছেন যদি দেশ চালাতেই না জানেন? আপনি না জানলে আরেকজনকে দিয়ে দেবে, ভাই আমি পাচ্ছি, আমি দেখবো। আমার একটা খুব শখ, এই সরকারের কাছে আরে বসা যে কেন এটা আমার একটা আমি একটা রিসার্চ করতে চাই যে যারা ফেরেস্তা হয়ে এই চেয়ারে বসে কিন্তু তারা জালেম হয়ে যায় কেন ভাই? এই চেয়ারের মধ্যে কি আছে আমার জানার কর্মীতে এত বড় হয় চেয়ার, এত ভালো ভালো কথা বলে, এত সুন্দর কথা বলে আমাদের মনটাকে জয় করে, কিন্তু চেয়ারে যে হয়ে আপনারা জানেন। কিন্তু সেই সুযোগ আমরা এখন দেব না। রাস্তায় লেগেছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু নিজের পকেট গোছানোর কোন চিন্তা করে কোন সুযোগ এসেছে সেটা করে নাই, সেটা এখন করতে হবে। এখন রক্ত রাস্তায় বেরিয়ে দিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে। 3 মাস এখন যে জালিম সরকার থেকে আমরা এই আন্দোলন করে দেশকে মুক্ত করেছি, আবার সেই জালিমের খবর আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার যে পড়েছে সেই জালিমদের খবর আবার। তাহলে আমরা কেন আন্দোলন করেছি? ছাত্ররা বলেন যে ছাত্ররা এখন উপদেষ্টা হয়েছেন, এই ছাত্ররা আন্দোলন করেছেন, আপনারা বলছেন যে আপনারা রক্ত দিয়েছেন, তাহলে জনতা কি করেছে? আপনারা বলেন ছাত্র বৈষম্য আন্দোলন, ঠিক আছে ফাইন, ভালো বলেছেন, কিন্তু শেষ পর্যায়ে কিন্তু জনতাই বিজয় ছিনিয়ে এনেছে। জনতার কথা কোথায়? আপনাদের জনতা ছিল ছাত্র জনতা বৈষম্যের বিরোধী, কিন্তু এখন সেটা বলছেন আপনারা। কিন্তু আমরা এখন আর বসে থাকবো না, আমরা এখন হিসাব দিব আপনারা কি করছেন চেয়ারে বসে। কারণ এই দেশটা আমাদের, আপনাদের সাথে সকলের দেশ, সকলের হিসাব দেওয়ার দায়িত্ব আছে এই দেশে। আর দেশটাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। আমি বিডিআরের একটা কথা বলি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যে বিডিআর বিদ্রোহ, কিন্তু না ভাই, আমার বাসা হচ্ছে পিলখানার পাশে, আমি দেখেছি সরাসরি। আমি তখন বৈশাখী টিভিতে কাজ করি, আমি দেখেছি কি নির্ম হত্যা করেছে এই বিডিআর আন্দোলনে, আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করছে। আরে তোমরা, আমি চিন্তা করছি যে যদি আমাদের দেশের সেনাবাহিনী এই বিদ্রোহের সাথে জড়িত, এটা তো কখনোই সম্ভব না। তারা আমাদের সন্তান, নিশ্চয়ই এখানে অন্য বই বিশ্বের ষড়যন্ত্র আছে, এবং তাই হচ্ছে আপনারা সকলেই জানেন এবং বুঝেন। আমি বেশি সময় নিব না, অনেক আলোচক কিন্তু আছে, শরীরের মধ্যে আপনার আগুন চলছে। অনেক সাংবাদিক ভাই নির্যাতিত, ভাই কেন হবে নির্যাতিত? আপনারা সবাই শিক্ষিত মানুষ, তাহলে কেন আমরা এই ধরনের অশিক্ষিত কাজ করছি? সাংবাদিকদের অধিকার, জনমানুষের অধিকার,
এই অধিকার নিয়ে যদি আমরা কাজ করতে না পারি তাহলে আমরা এত ভেবে নিই না ভাই, অন্যকে সুযোগ দেন। এই দেশে বহু প্রতিভাবান লোক আছে যারা ঘরে বসে থাকে, সামনে আসতে চায় না, কারণ সামনে আসতে খবর দিয়ে এইসব ব্যক্তিবৃন্দ এখন রাজনীতি করছেন দেশের জন্য। আসলে কি আপনারা দেশের জন্য রাজনীতি করছেন? তাহলে এত ভয় কোথায়? কেন অন্য দেশের কাছে আমাকে যেতে হবে? হ্যাঁ, যেতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে সব জায়গায় যেতে হবে, কিন্তু আমাদের দেশকে বিসর্জন দিয়ে নয়। এই দেশকে আমরা খুব ভালোবাসি। আসুন আমরা যারা সত্যি দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, সত্যি কথাটা বলুন, রাস্তায় নেমে আসুন। আর বসে থাকার সময় নেই। সবাইকে ধন্যবাদ, অনেক বেশি সময় দিয়ে দিলাম, অনেক আরো চিন্তা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঢাকা মহানগর সংগঠন কাজী থেকে সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বিচ্ছিন্ন আছে তাদেরকে বসাতে অনুরোধ করছি। আপনাদেরকে আমাদের যে রাস্তার ব্যবস্থা আছে, যারা বিচ্ছিন্ন থাকবেন তারা এটা আওতাধীন থাকবেন না, আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক জনাব ফরাদ সাকিব। প্রিয় বন্ধুরা এবং সংগ্রামী সাথীরা এবং আবার মঞ্চে আজকে আমার বিশেষ গুণী সকল সভাপতি এবং আমাদের উপদেষ্টা মন্ডলী, আমাদের সংগঠক সকলকে আসসালামু আলাইকুম। আমি ফরাদ সাকিব এই আন্দোলনের এবং 2018 আন্দোলনের এবং 2009 তিনখানা হত্যাকাণ্ডের 2013 হেফাজতের হত্যাকাণ্ডের একজন চাক্ষুষ সাক্ষী। আমি একদম সবগুলো জায়গাতেই আল্লাহ কেন জানি আমাকে উপস্থিত রেখেছিলেন। এই 5ই আগস্ট আমরা কিভাবে অর্জন করেছি আমরা সকলেই জানি। আমি নতুন করে যে কথা বলবো না, এখানে যারা বসে আছেন তারা প্রত্যেকে হয়তো আন্দোলনে শরীর হয়েছিলেন, আমাদের মা বোনেরা পর্যন্ত শরীর হয়েছিল, আমাদের যারা রিক্সা চালায় সেই গরিব রিক্সা পর্যন্ত শরীর হয়েছিল। 6ই আগস্ট থেকে আমরা সার্বভৌমত্ব আন্দোলন যখন এই যে আমাদের সমন্বয় ছাত্ররা ক্ষমতার প্রচুর ক্ষমতার মতমত নিয়ে ব্যস্ত হয়ে গেল, আমরা কিন্তু তখন হসপিটালে ঘুরে বেরিয়েছিলাম আহত এই ছাত্রদের চিকিৎসার জন্য। আমরা এই সার্বভৌমত্ব আন্দোলন থেকে প্রথম এই ছাত্রদেরকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সেটা বসেছিলাম এবং আমরা ডিমান্ড করেছিলাম তাদের চিকিৎসার জন্য সেই মাসে 1000 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ দিতে, কিন্তু সেটা তিনি দিতে চান নাই। তখনকার সচিব মহোদয় আমার এখানে উপস্থিত অনেক গরিব মানুষ আছেন যারা আমার সাথে ছিলেন, আমাদের ছাত্ররা ছিল, সচিব মহোদয় দিতে চাইলেও আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তখন দিতে দেন নাই। তখন উনি বলছেন না, এটা সম্ভব না। আমি নিজেরাকে বলেছি আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাকে 300-400 কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো বিভিন্ন কোম্পানির সাথে বলে, তারপরেও দিতে পারে নাই, উনি দিতে চান নাই। আমি জানি না কোন অজানা কারণে আমাদের রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্র এই আহত ছাত্রদের চিকিৎসা করা, এই আহত ছাত্র এবং যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের জন্য পুনর্বাসন করা কেন আমরা করতে পারলাম না? কেন আমাদের সরকার আগ্রহ করতে পারলো না? প্রধান চাকরি করতে পারেনি, তোমার খরচে টাকার কোনো অধিকার নাই, তুমি কি করবো আমাদের জন্য? আজ 6 মাস হয়ে গেছে, আমাদের বিচার বিভাগ এখন পর্যন্ত স্বাধীন হয়নি, আমাদের আলাদা স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন হয়নি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এখন ঘুমাচ্ছে, অথচ গতকালকে গাজীপুরে আমাদের মুখ্যমন্ত্রীকে ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, 3 জনকে একজন লাশ বানিয়ে দিয়েছে। কি করেছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা? ওইটা একই ধরনের কর্মকাণ্ড 5ই আগস্টে যা দেখেছি, যে সবসময় মানে যে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসলো, চিকিৎসক আসলো, দেখাতে হয়ে গেছে তাই মানুষ মারা গেল, তারপরে পুলিশ ওখানে গিয়ে পৌঁছালো, তারপরে অ্যাকশন নিল। আমাদের গোয়েন্দা সংস্থাগুলা, আমাদের ডিজিএফআই, আমাদের এনএসআই, আমাদের ডিবি, সিআইডি সবাই ব্যর্থ, গত 6 মাসে সবাই ব্যর্থ।
নাহলে এত আন্দোলন হতো না, এত ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন, এত ফুলের ব্যবস্থা হতো না। সবার ব্যর্থতার কারণে আজকে আমাদের এই সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব আজকে একটা হুমকির মুখে পড়ে গেছে। আমরা যে আমল নামে বসছি, আমল নামের জন্য দুটো কথা প্রকাশ করবো। তারা যে ভালো কাজগুলো করেছে তার জন্য সুনাম করবো, তারা যে এখন পর্যন্ত যে কাজগুলো করতে পারে নাই, যে ব্যর্থতা তারা প্রকাশ করেছে, সেই ব্যর্থতাগুলো ইনশাল্লাহ আমরা তুলে ধরবো। প্রত্যেকটা সেক্টরে ব্যর্থতা তুলে ধরবো। আজকে আমাদের উপদেষ্টারা অত্যন্ত গুণী মানুষ, আমি মানছি, কিন্তু ম্যাক্সিমাম উপদেষ্টারই অনেক বয়স্ক হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়। তারা কিন্তু এখন ঠিকঠাক মতন অফিসে আসতে পারে না, কোন সঠিক দায়িত্ব নিতে পারে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, যেটাকে ছোট ছোট দেওয়ার কথা সেগুলো পারছে না। আপনার উচিত ছিল এই উপদেষ্টাগুলোকে প্রজ্ঞা এবং তারুণ্য নির্ভর করে গড়ে তোলা। যেখানে আমরা ব্যর্থতা দেখতে পাচ্ছি, শুধু প্রজ্ঞা দিয়েছে আপনি, তারুণ্য দেন নাই। সেই কারণে আজকে আমরা প্রত্যেকের সেক্টরে ব্যর্থ হয়ে যাচ্ছি। আমাদের আমলারা তারা কোনোভাবে আমাদের উপদেষ্টাদেরকে সাহায্য সহযোগিতা করছে না। আমাদের এই যে আচরণ, এটা কিন্তু 2018 ইলেকশনের পর থেকে আমরা এই আচরণ করেছে। যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই আমাদেরকে দিয়ে ইলেকশন করিয়ে দিয়েছিল, ঠিক সেই তারপর থেকে আমরা আর কোনোদিন মন্ত্রীদেরকে ধরে নাই, আমরা কোনোদিন সাধারণ জনসাধারণকে ধরে নাই। তার জন্য তাদের মধ্যে আজকে সেম অ্যাটিটিউড থেকে গেছে। এই সরকারকে কেউ সহায়তা করে না, এই সরকার সহায়তা নেওয়ার মতো কোনো ব্যবস্থা করে না। তারা কোনো রকম কোন কাজ আমাদের কাছে এখনো সফলতার দিকে নিয়ে যেতে পারে নাই। দুঃখজনক ঘটনা। আমরা প্রত্যেকে দাবি করেছিলাম একদম 100% যৌক্তিক, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আমাদের স্কুলের যে বাচ্চারা পড়তে যায় তাদেরকে প্রতি বছর নিয়ে অ্যাডমিশন ফি দিতে হয় কিনা? এটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক এবং ইলিগাল। এবং আমাদের স্কুলগুলো টাকা নিচ্ছে। আমরা বললাম, আমরা শিক্ষা উপদেষ্টার কাছে গেলাম, আমরা শিক্ষা সচিবের কাছে গেলাম, আমরা স্পেশাল উপদেষ্টার কাছে গেলাম, তিনিও স্বীকার করে একবারকে হ্যাঁ এটা অযৌক্তিক এবং অবৈধ, আমরা ইমিডিয়েটলি এটা করে নেব। কিন্তু বিগত 6 মাস, 3 মাস, 4 মাস হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত একটা প্রজ্ঞাপন জারি করতে পারে নাই। আমি যখন গেলাম, তখন আমি বললাম, আমি আর কোথায় গিয়ে বললাম যে কেন আপনি প্রজ্ঞাপন জারি করতে পারছেন না? মাননীয় বিশেষ সহকারী উপদেষ্টা মিজানুর রহমান, উনি আমাকে এক বাক্যে বলল, বাবা আমার ভয়েস রেস করার মতো উপায় আছে, কিন্তু আমাকে সিগনেচারি কোনো পাওয়ার দেয়নি এই গভর্নমেন্ট যে আমি তোমাকে প্রজ্ঞাপন জারি করে দিব। আমি তোমার কথাটা এখানে তুলতে পারবো। একজন উপদেষ্টা যদি এই কথা বলেন যে তিনি শুধু কথা তুলতে পারবেন, কিন্তু তিনি একটা কলেজের কাছে প্রজ্ঞাপন জারি করতে পারবেন না, তাকে সিগনেচারি পাওয়ার দেওয়া হয়নি, তাহলে এই উপদেষ্টার এলো কি? এই যে উপদেষ্টার যে বেতন যাচ্ছে, এই বেতন আপনার আমার না, আপনি দিচ্ছেন বেতন, যেমন কাজ দিচ্ছেন আপনি, আমাদের বেতন নিচ্ছি, আমরা দিচ্ছি, কিন্তু আমরা কোনো লাভ পাচ্ছি না। আপনি দেখেন সীমান্ত উত্তেজিত করে রেখেছে ভারত, 24 ঘন্টা ধরে সীমান্ত মারা নিয়ে যাচ্ছে, দমন হয়ে যাচ্ছে। কে পাঠিয়েছে, কে সীমান্ত করে কাজ করেছে, কোন ছাত্ররা কাজ করেছে? সার্বভৌমত্ব আন্দোলন করেছে, তারা ছাত্রদের ঐক্য করে ছাত্রদেরকে সীমান্তে পাঠিয়েছে। এবং আজকের পর থেকে আমরা আগামী দিয়েছি ভারতকে, আমরা ইনশাল্লাহ নেক্সটে 10টা দিন বাংলাদেশ 10 টাকা সীমান্তে ময়মনসিংহের নেত্রকোনায় শীতকাণ্ডে সব জায়গায় আমরা সীমান্তে লোক পাঠাবো। এবং তারা যে সীমান্তে গণনা আবেদন করবে, আমাদের যে মানুষ আছে তাদেরকে বলা হচ্ছে তারা যেন বিজেপির পাশে দাঁড়ায়, তারা যেন বর্ডার গার্ডের পাশে দাঁড়ায়। একমাত্র গণ আমাদের এই যে আজকে সার্বভৌমত্ব আন্দোলন, আমরা 6 আগস্টের পর থেকে ওটা আমরা প্রথমে অসুস্থ বাচ্চাদের নিয়ে রাত করলাম। আমরা দুঃখজনক ভাবে দেখতে পারলাম যেই ছাত্রদের সাথে বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটি, তাদের সাথে আমরা এই রাস্তায় একসাথে আন্দোলন করেছি। আমরা বড় মার খেয়েছি, আমরা গুলি খেয়েছি, কিন্তু 6 আগস্ট থেকে যে কাজগুলো তাদের করার কথা ছিল তার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং কিভাবে ব্যর্থ হয়েছে বলি, আমি আমরা বলছি নাগরিক কমিটিকে এবং নাম ধরে বলছি নাসিরুদ্দিন পাটোয়ারিকে, আপনি প্রথমে জাতির মধ্যে বিভাজন হয়েছেন, আপনারা বিভিন্ন খেলাতে আজকে জাতি বিভাগ হয়ে গেছেন বিভিন্ন দিকে, সবাইকে একটা দল আসছে,
আসছেন, আপনাদের মধ্যে কোনো ঐক্যমত গড়ে উঠতে পারে নাই। বৈষম্য বিরোধীকে যে ব্যাগ দিবে, কাজ দিবে, যে অভিভাবকরা সে অভিভাবক গড়ে উঠতে পারে নাই। আমি মাহমুদ আলমকে বলেছিলাম যে ভাইয়া তোমরা একটা কাজ করো, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থাকে, ছাত্রদের সংগঠন থাকে, কিন্তু উপদেষ্টা মন্ডলীতে এরকম প্রকাশিত কিছু মানুষ দাও, 10 জন মানুষ দাও, 10 জন মানুষের অভিজ্ঞতা নিয়ে তাদের দল নিয়ে তারা সামনে এগিয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত এটা করেনি। আজ পর্যন্ত করেনি বলে তারা বৈষম্য বিরোধী এখন রাস্তায় রাস্তায় মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদেরকে গুপ্ত স্তরে হামলা করছে। তোমরা বড়দের কথা শুনবা না, তোমরা অভিজ্ঞতা নেবা না, নিজেদের ইচ্ছা মতো চলবা, চলে দেশটাকে বাড়াবা বাঁধাবা, আমাদেরকে দুর্নামগ্রস্ত করবা। আমরা আজকে মুখ পাই না, যে মুখ দিয়ে তোমাদের জন্য সুনাম করেছি সেই মুখ আমি দুর্নাম করতে পারি না। তোমরা আমাদের বাচ্চা সময় করলো, আমরা পাচ্ছি না তোমাদের জন্য খারাপ কথা বলতে, কিন্তু তোমরা একই খেলায় রেখেছ, তোমরা ফেসিস করে যাচ্ছ। কেউ কিছু মুখ করলে তোমরা তাকে আমি চেক দিচ্ছ, এইগুলো অন্যায়। এখানে বসে আছে আমার পল্লী বিদ্যুৎ ভাইয়েরা, পল্লী বিদ্যুতের যে সমিতি করেছে, দেখেন আপনারা বলছেন আপনারা বৈষম্য বিরোধী, তোমরা বৈষম্য বিরোধী, অথচ একই দেশে একই জায়গায় একই রকম বৈষম্য হচ্ছে। এই পল্লী বিদ্যুতের মানুষগুলো পল্লী বিদ্যুতের 2 টাকা রয়েছে, একটা টাকাতে বড় বড় অফিসাররা বসে আছে, তাদের জন্য আমাদের তারা সরকারি চাকরি করে। আর এই পল্লী বিদ্যুতের 45 লোক আছে, 45 জনগণকে দিয়ে 95% মানুষের পল্লী বিদ্যুৎ দেওয়া হয় বাংলাদেশে। এই 45 লোককে তারা সম্পূর্ণভাবে চুক্তি ভিত্তি হয়ে গেছে এবং যেগুলো চুক্তি হয়ে গেছে, কি অন্যায়, কি ন্যাক্কারজনক ব্যাপার, কি বৈষম্য তোমাদের মধ্যে। এই লোকগুলো যখন কথা বলতে গেছে তারা সুন্দরভাবে তাদের মত প্রকাশ করতে যাচ্ছে। আপনি যাবেন না মত প্রকাশ করতে ভাই? আপনি যখন দেখবেন যে ভাই 15 বছর 20 বছর করে আজকে আমার একটা সরকার হচ্ছে, আমি যাই আমার সরকারের কাছে নিজের কিছু দাবি তুলে ধরতে, নিজের কিছু কথা বলতে, সুখ দুঃখ তাদের শেয়ার করতে, এই লোকগুলো গেছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছে? ওই চাকরি একই বছর আমাকে এখন নিয়ে গেছে ওখানে। ওই দালালরা তাদেরকে সরকারকে বন্ধ দিয়ে তারা তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এই লোকগুলোর জিন্দগি হারাম করে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে, সংসার ছিল সেটা হারাম করে দিয়েছে। কেন করে দিয়েছে? আজকে আমাদের মিটারিংয়ের ভাইরা আমাদের এখানে যারা আছে, একদিন চাকরিরা হলে একদিন বেতন পাওয়া ঘরে ভাত হয় না, কেন তাদের অবস্থা থাকবে? আপনারা যখন চুক্তি নিয়োগ বা জরুরি শিক্ষারা কাজ করে কাউকে দেখেছেন আপনারা 17 বছর ধরে 12 বছর ধরে চুক্তি নিয়ে কাজ করে? আমার বাড়ির যদি আমি রাখি ভাই 10 গুলো চাকরি হলে তাকে তাহলে পারমানেন্ট আমার বাড়ির সদস্য করে নেবো, এটা উচিত? তাদের তাদের আমি কেন করবো না? তারা ভুলে যাবে এই মানুষগুলো, আমরা তাদের ভিতরে কথা বলবো। যদি আমি কথা বলতে চাই আর আমার কাছে তুমি আমার নিজের মতো কথা বলছো, তাহলে তুমি তো ভাই সেই আগেকার আমার নিজের মতো বলছো, যারা বলছো তুমি জামাত ইসলামের মতো কথা বলছো, তুমি রাজনীতির মতো কথা বলছো। এই দেখি এই আচরণের জন্য আমরা তোমাদেরকে এই কারণে ক্ষমতায়ন করি নাই। তাহলে তোমরা স্টুডেন্ট ছিলা, বাচ্চা ছিলা, আমাদের কাছে এখন বাচ্চার মতন হাত দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা ঘরে বসে বাচ্চার মতো কাজ করো বাবা, আমাদেরকে বাবা সামলাতে দাও। তোমরা যদি না করো আজকে ব্যর্থতা ড্রাইভার সারা বাংলাদেশে ঘাড়ে গিয়ে পড়বে, তোমরা বাংলাদেশকে ব্যর্থ করে দিও না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই আন্দোলনে আমাদের অনেক প্রবাসী ভাই বোন ছিল, অনেক অনেক যারা সত্যিকারের দেশ শ্রমিক, আমাদের প্রবাসী ভাই বোনরা কোনো সুযোগ সুবিধা পায়নি ভাই এখন পর্যন্ত। আপনারা সবাই জানেন প্রবাসীরা কি করেছে, অর্থ প্রদান দেওয়া শুরু করে আপনার এখানে ইন্টারনেট সুবিধা থেকে শুরু করে পুরো বিশ্বে তারা প্ল্যাকার্ড দিয়ে তারা সমাবেশ করে পুরো বিশ্বকে জানিয়েছিল। কিন্তু আজ অবধি তাদেরকে বাংলাদেশে আনতে পারেনি সরকার, তাদের বিরুদ্ধে কেস করে এখনো তুলে নেওয়া হয়নি। আওয়ামী লীগ যে কেস করে দিয়েছিল তাদের বিরুদ্ধে কেস এখনো তুলে নেওয়া হয়নি। তাদের টিকিট যে প্লেন ফেয়ার এখন পর্যন্ত কমাতে পারলো না, টিকিটের সুবিধা থাকতে পারেনি এই সরকার। একটা প্লেনের এমন একটা মানসিক ব্যাপার, আমি যদি কাউকে গতকালকে টিকিট কাটি তার জন্য আমাদের 7,000 টাকা গুনতে হবে, আমি যদি 15 জনকে টিকিট কাটি তার জন্য 3,000 টাকা গুনতে হবে। এটা কোন দুনিয়ার নিয়ম ভাই? এই সিচুয়েশন করে আজকে বিমানটাকে বন্ধ করে দিয়েছে, অথচ বিমানকে পুনঃস্থাপিত করার জন্য আমাদের প্রবাসীকে পুনঃস্থাপিত করার জন্য প্রবাসীকে বাংলাদেশে
সহজ আনার জন্য কোন ব্যবস্থা কিছু গ্রহণ করছে না গভর্নমেন্ট। আমরা চাই প্রবাসীদেরকে বিশেষ সম্মান জানাতে। আমাদের এই সার্বভৌমত্ব আন্দোলনে ইউকে এবং ইউএসের 100, 200 জন যুক্ত কমিটি আছে। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সেই দেশ শ্রমিকদেরকে, তারা বিদেশে থেকে দেশের জন্য চিন্তা করে। যদি আমার সাধারণ থেকে লাভ করে ওই বিদেশের মাটিরা থেকে যাবে, আমাদের থেকে আন্দোলন করবে আমাদের জন্য। বাংলাদেশকে ভারত তুমি এর এত সহজ মনে করো না। আমরা এখন বিশ্বের কোনায় কোনায় ছাড়িয়ে গেছি। ইনশাআল্লাহ সার্বভৌমত্ব আন্দোলন একজন বাংলাদেশকে সবচেয়ে বেশি দেশপ্রেমিক বানিয়ে দেখাবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশপ্রেমিক এই সার্বভৌমত্ব আন্দোলন তৈরি করবে ইনশাআল্লাহ। আর এই আন্দোলনে আরেকটা মানুষ কাজ করেছে, আমার মঞ্চে সবাই করেছে, ওই ভাইটাতে করেছে। আরো একজন প্রবাসী নেতা আছে আমাদের, তিনি হলেন তারেক জিয়া। আমি অস্বীকার করবো না, এই ভদ্রলোক তারেক জিয়া আমাদেরকে বিভিন্ন জনকে রাতে রাতে ফোন করেছে। কোন জায়গাতে তোমরা লোক খাচ্ছ, কোন জায়গায় তোমরা তৃণমূল বাঙালি না বলো, আমি ওখানে লোক পাবো। ওইখানে লোক পাঠিয়েছি আমি, ওখানে আমাদেরকে সফল করেছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার বিএনপি, আমি দুঃখজনক ব্যাপারে বলবো, আমি ভিন্নভাবে বলবো যে ফখরুল ইসলাম আলমগীর আপনার মতো লোক এখানে বসে থেকে আজকে তারিখ দিয়ে করতে পারলেন না। আপনি আপনার নেতাকে বাংলাদেশের মানুষের দেখাতে পারলেন না, আপনার জন্য ধিক্কার। যদি আপনি সত্যি বিএনপি নিয়ে চলে থাকেন, আপনার তারেক জিয়াকে বাংলাদেশে দেখানো উচিত ছিল। ওনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো ডিলিট করে অন্যদের মামলা যখন ডিলিট করেছেন, ওই মামলাগুলো ডিলিট করে আপনার বাংলাদেশের মাটিতে ওনাকে দেখাচ্ছিল। তাহলে আজকে আওয়ামী লীগ বিশ্বাস করেন ভাই, তাহলে গিয়ে যদি বাংলাদেশের মাটিতে পাঠাতো, কারণ আমরা যদি ওই কোনো থাকতাম সার্বভৌমত্ব আন্দোলন, তাহলে ইনশাআল্লাহ এই যে এই ছেলেগুলো মার খাচ্ছে, এই ছেলেগুলোকে রাতে রাতে মেরে যাচ্ছে, এই ছেলেগুলোকে ছেলে করতে হামলা করছে, আমাদেরকে এক থাকতে হবে ভাই। আপনারা চান না নতুন দল আসুক? চান? আমরা সার্বভৌমত্ব আন্দোলন থেকে ইনশাআল্লাহ নতুন দল নির্বাচন করাবো। আপনারা যদি সাথে থাকেন, আমরা দেশপ্রেমিকের দল নতুন নির্বাচন দল করবো। আমরা নতুন রাজনৈতিক রাষ্ট্র সৃষ্টি করবো ইনশাআল্লাহ বাংলাদেশে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। কষ্ট করে আসছেন, আমার সাথে থাকবেন, ভালোবাসে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই আগস্ট কিভাবে যোদ্ধা আহত যোদ্ধা মোহাম্মদ নাজমুল হক আলী তিনি মৃত্যু থেকে গেছে। সর্বপ্রথম আমি আমার শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন এবং কি আপনাদের সকলের কাছে আমার যে আহত ভাইয়েরা হয়েছে তাদের জন্য দোয়া কামনা করছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আজকের উক্ত অনুষ্ঠানের সভাপতি সাহেবকে, অনুষ্ঠানে আয়োজক এবং কি আমার সম্মানিত যোদ্ধা ভাই ও বন্ধুরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের তরে দিলাম দুটি চোখ, তবু আজকে কাঁদি হাহাকার। আমার মা চুক্তি করে বলে, চোখ দিয়ে কি লাভ হয়েছিল তোর এই দেশের তরে? আগত দেশে রয়েছে রাজাকারের মতো হাজারো মানুষ যারা
করছি। সম্মানিত সহযোগিতা ভাই আমার, আপনারা জানেন আমরা কত কষ্ট করেছি, আজকে আমাদের উপর হামলা হচ্ছে, গতকালকে আমাদের উপর হামলা হয়েছে, হামলা এইগুলো পুলিশ প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আসিফ মন্ত্রী সাহেব কি করছে ডক্টর ইউনূস সাহেব, ওনারা কি প্রশ্নের আঙুল তুলছেন? আমরা যেন আমার কোনো পদক্ষেপ না দিতে হয়, এবার যদি রাজপথে নামি তবে বাংলাদেশকে একদম ভারতে বাঁধিয়ে দেবে। মনে রাখবেন, এখনো বেশি রাখতে পারবেন না। আমাদের বুকের উপর দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, আমাদের রক্তের উপর যে ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপকর্ম করবেন, এটা আমরা মেনে নেব না, এটা আমরা মেনে নিতে পারবো না। আমার ভাইদের উপরে দুনিয়া একটা নির্যাতন চলে, তবে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সরকার জায়গা থেকে সবাই রাজপথে নেমে কারা এইসব কাজের সাথে যুক্ত, কারা এইসব কাজ করছে, তাদেরকে আমাদের সাথে যুক্ত করে তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন। আর না হলে আমরা রাজপথে রাখতে বাধ্য হব। আজকে আমি অনেক কথা বলছি, আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা সকলের সময় সৃষ্টি হয়েছেন। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা জনাব কর্নেল মশিউজ্জামান। মঞ্চে উপবিষ্ট বিশিষ্টজন এবং সামনে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়বস্তু 6 মাসে আমাদের সরকার কেমন করলেন, এক কথায় যদি বলি তাহলে বক্তব্য খুব সহজ হয় এবং পরিচয় হয়ে গেছে। সেটা হলো এরকম যে আমাদের এই সরকার গত 6 মাসে যা করেছেন সেটা নিশ্চিতভাবে তারা একটা তৃতীয় বিভাগে পাস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সময় এখন শেষ হয়নি, তাদের সম্পূর্ণ সময় শেষ হলে চূড়ান্তভাবে রেজাল্টটা দেওয়া যাবে। তবে এই পর্যন্ত তারা যা দৃষ্টান্ত দেখিয়েছেন, নমুনা দেখিয়েছেন, পারফরমেন্স দেখিয়েছেন, তাতে আমার মনে হচ্ছে তারা একটা তৃতীয় ডিভিশনের বেশি পাওয়ার কোনো চিন্তা করছেন না। এই স্বীকৃতি বর্তমান সরকারের প্রধানের মুখে শোনা গেছে, যিনি একটা সাংবাদিকের কাছে একটা সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় আমাদের কোনো অভিজ্ঞতা নেই, আমরা হাতড়িয়ে কাজ করছি। এখন এই হাতড়িয়ে ওনারা যতদিন করবেন ততদিন হাতড়িয়ে কতটুকু পাবেন আর সেটা বুঝবেন নাকি হাতে কি পেয়েছে, এটা দিয়ে কি করতে হয়, এটা গায়ে করতে হয় না মাথায় দিতে হয়, সেটাও আমরা বলছেন না। আমরা এইভাবে একটা অনিশ্চয়তার মধ্যে কতদিন থাকবো? মানুষকে সবসময় অস্থির করে অনিশ্চয়তা। আগামীকাল কি হবে, পরশু দিন কি হবে, আগামী 7 দিনে কি হবে, এই বছরটায় কি হবে, এই মাসটায় কি হবে, এই বিষয়গুলি যখন একজন মানুষ জানেন তখন তার সব আশা পূরণ না হলেও তিনি ধৈর্য ধরেন, আজকে বাকিটা পরে দেখা যাবে। আর তিনি যখন জানেন না আগামীকাল কি হবে, পরশু কি হবে, পুরো বছরে কি হবে, তখন উনি কোনটা পাবেন আর কিসের জন্য ওনাকে ধৈর্য ধরতে হবে এ ব্যাপারে উনি একেবারেই অনিশ্চিত হয়ে পড়েন এবং উনি অস্থির হয়ে যান। পুরো বাংলাদেশ এখন সেরকম একটা অনিশ্চয়তার মধ্যে রাখবার জন্যই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তারা কোন সংস্কার করতে চান সেটার কোন তালিকা এখন পর্যন্ত দেন। তাদের ক্ষুদ্র সংস্কার কি, মধ্যবর্তী সময়ের জন্য সংস্কার কি, দীর্ঘ সময়ের জন্য সংস্কার কি, এরকম একটা তালিকা অনেকবার আমাদের কাছে চাওয়া হয়েছে এবং এই স্বল্পকালীন তালিকার সময় কত লাগবে, মধ্যকালীন তালিকার সময় কত লাগবে, দীর্ঘকালীন সময়ের তালিকা সময় কতটা লাগবে, এ ব্যাপারেও প্রশ্ন করে আমাদের কাছে কোনো উত্তর পাওয়া যায় না। আমার ধারণা ওখানে যারা আছেন ব্যক্তিগতভাবে তারা সবাই বিদ্বান ব্যক্তি, তাদের ব্যক্তিগত জীবনে তারা খুব ভালো করেছে, কিন্তু সমষ্টিগতভাবে একটা রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা তাদের নেই। তারপরও বাংলাদেশের বর্তমান রাষ্ট্র যে অবস্থায় আছে, এর বিভিন্ন অর্জনগুলি যে অবস্থায় আছে, সেগুলি খুবই একটা খারাপ অবস্থায় আছে। এটা আমি স্বীকার করেও বলছি যে এই খারাপ অবস্থা থেকে উত্তরণের কি উপায়, সেটাও এখন পর্যন্ত কার্যকরীভাবে ওনারা বের করতে পারেন না। যেই জন্য ওনারা আমাদেরকেও কিছু বলতে পারছেন না, ওরা কি করতে চান, কতদিনে করতে চান, কিভাবে করতে চান। আপনারা জানেন আমি একটা ছোট হলেও একটা রাজনৈতিক দলের সাথে আছি। সেই দলের অভিজ্ঞতা বলছি, আমরা এ পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে ওনাদের সাথে 3 বা 4 বার দেখা করেছি, কিন্তু সেই সমস্ত দেখাতে ওনারা আলাপ করেছেন প্রথমবার 15ই আগস্ট ছুটি দেওয়া হবে কি হবে না, দ্বিতীয়বার ওনারা আলাপ করেছেন ভারতের যে অবস্থা চলছে তাতে আমরা পুরো বাংলাদেশ একসাথে আমাদের পিছনে দাঁড়াবো কি দাঁড়াবো না। ওনারা কোনোবারই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের যে সংস্কারগুলি ওনারা করতে চাচ্ছেন তাদের রূপরেখা কি হবে, সেটা কতদিন সময় লাগবে, বা নির্বাচন একটা কবে করা যায়, কিভাবে আপনারা নির্বাচনটা চান, কতটুকু সংস্কার করে নির্বাচন চান, এগুলি কোনো বিষয়ে ওনারা আলাপ করতে রাজনৈতিক দলগুলির সাথে আগ্রহী নয়। এতে আমার ধারণা, যেহেতু ওনারা রাজনৈতিক দলগুলিকে সুনিশ্চিতভাবে একটু দূরে দূরে রাখছেন, তাহলে ওনাদের মাথায় কোনো রাজনীতি আছে কি নাই, রাজনীতির ব্যাপারে আমাদের মাথায় কোনো চিন্তা নেই এটা আমি বলতে পারবো। আমার ধারণা ওনাদের মাথায় কোনো একটা দুশ্চিন্তা আছে, যেটা ওনারা মনে করেন আমরা জানতে পারলে দেশে একটা কনফ্লিক্ট সিচুয়েশন তৈরি হয়। তাহলে কি ওনারা জনগণের আশা, একটা সুষ্ঠু ভোটের অধিকার, সেটার থেকে জনগণকে দূরে রাখার চেষ্টা করছে? আমার মনে এই প্রশ্ন, উত্তর আমি জানি না, কিন্তু সেটা যদি ওনাদের লক্ষ্য হয় যে কোনোভাবে, তাহলে নিশ্চিতভাবে ওনারা দেশকে আরো গভীর অস্থিরতা, আরো গভীর বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সার্বভৌম আন্দোলনের পক্ষে একটা কথা বলতে চাই, সার্বভৌমত্ব কোন একটা দেশের যদি ভিতর থেকে নষ্ট হয়, সেটা হয় ভিতর থেকে দেশটা যখন দুর্বল হয়। আমরা নিশ্চিতভাবে এই সরকারের পারফরমেন্সে এই সরকারের সাথে জনগণ এবং রাজনৈতিক দলগুলির দূরত্বকে একটা দুর্বলতা সৃষ্টির প্রয়াস হিসেবে দেখা উচিত। কেউ কি এই দুর্বলতা তাদেরকে সৃষ্টি করাচ্ছে দেশের ভিতরে? গত 2-3 দিনের ঘটনাগুলি দেখেন, যে ঘটনাগুলি ঘটেছে এটার অনেকগুলি দৃষ্টিভঙ্গি আছে। আমরা কি কোনো একটা মিস করছি? একটা হলো এটা রাজনৈতিক একটা ঘটনা, রাজনৈতিক ভাবে আমি আপনি আমরা সবাই এটা সমর্থন করতে রাজি আছি। আরেকটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই গত 2 দিন দেশের আইন শৃঙ্খলা কার হাতে ছিল এই সরকার সেটা নিশ্চিতভাবে বলতে পারছেন না। তারা নিশ্চিতভাবে গতকাল বলেছেন এই ঘটনাগুলি অনাকাঙ্ক্ষিত ছিল, অর্থাৎ তারা এটা পছন্দ করেননি, এ পর্যন্ত জানলাম। কিন্তু তারা যে আইন প্রয়োগকারী কোন সংস্থাকে দিয়ে এই ঘটনা থামার চেষ্টা করেছেন, সেরকম কোনো প্রমাণ দেখা যায় না। তাহলে কি গত 2 দিন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না, বা সরকার রক্ষণ ছিলেন?
বা সরকার যারা এগুলি করেছে তাদের সাথে কথা বলতে ভয় পেয়েছেন, লজ্জাবোধ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে যদি বিষয়টা দেখেন তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের একটা বড় দুর্বলতা ছিল গত 2 দিন। আজকের বৈশ্বিক সমাজে যদি কোনো একটা দেশ বাংলাদেশের বাইরে এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন করে যে তোমাদের আইন শৃঙ্খলা গত 48 ঘন্টা কোথায় ছিল, আমাদের উত্তর নেই। আমাদের লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তৃতীয় দৃষ্টিভঙ্গি, এবং এটাই সব থেকে আমার মনে সব থেকে প্রয়োজনীয় প্রশ্ন, সার্বভৌমত্ব আন্দোলনের আগে ভারত চাচ্ছে গত 6 মাস যাবৎ আপনারা দেখেছেন বাংলাদেশের ভিতরে কোন আইন শৃঙ্খলা নেই, এটা প্রমাণ করছে। সরাসরি তারা এই কাজে নেমেছে। তারা বলছে বাংলাদেশ একটা উচ্ছৃঙ্খল জনতা বা মবের হাতে রয়েছে। আমরা যদি এইভাবে দেখি জিনিসটা, যে খুলনা শেখ হাসিনার বক্তৃতা এবং সেটার বিনিময়ে বাংলাদেশের যে অরাজকতা গত 2 দিন হয়েছে, যার যেখানে খুশি ভাঙচুর করেছি আমরা। এই তালিকা কোন বিল্ডিং ভাঙতে হবে, কোন শহরে, এই তালিকা কে করেছে আমরা কেউ বলতে পারবো না। কিন্তু আমরা যার যার শহরে অংশগ্রহণ করেছি স্বতঃস্ফূর্তভাবে, আমরা স্বতঃস্ফূর্ত ছিলাম, কিন্তু তালিকা কে দিয়েছে আমরা জানি না। এমনকি হতে পারে খুলনা সেনার এই বক্তৃতা দিয়ে এই উত্তেজনা সৃষ্টি করে তালিকাটা ভারতীয় আমাদের হাতে তুলে দিয়েছে, প্রমাণ করার জন্য যে একটা উচ্ছৃঙ্খল জাতি। ভেবে দেখুন, আপনারা সবাই ভাবুন, আমরা যা করছি বিদ্রোহের নামে, আমরা যা করছি আন্দোলনের নামে, আমরা যা করছি এই সমাজ ব্যবস্থা ঠিক করার নামে, তার সব কিছুই কি জাস্টিফাই? এইভাবে কি আমাদের করা উচিত বা চলা উচিত? আমরা একটা সুস্থ এবং সুশৃঙ্খল দেশ তৈরি করার অঙ্গীকার করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। আমরা সবাই কি সেই পথে হাঁটছি প্রতিদিন? গত 2 দিনকে আমরা একটা সুশৃঙ্খল জাতি ছিলাম? গত 2 দিনকে আমাদের সরকার ছিল? গত 2 দিনকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল? আমাদের বাংলাদেশে আজকে যদি কেউ একজন দাঁড়িয়ে বলতে চান যে আগামীকাল থেকে এই ঘটনা আর ঘটবে না, আমাদের যা করার ছিল আমরা করেছি, আমরা সার্থক, আমরা কালকে থেকে এটা বন্ধ করব। বুকে হাত দিয়ে কোনো দল বা কোনো সংগঠন বা আমাদের সরকার কি বলতে পারবেন যে আমাদের জনগণ, সকল দল, সকল সংগঠন, সকল রকম কোন সরকারের বা কোন নেতা এই ডাকে সাড়া দেবেন? কোন একটা শহরে কোন একজন তথাকথিত আন্দোলনকারী আরেকটা বাড়ি পরশুদিন ভাঙবেন না, এই নিশ্চয়তা বাংলাদেশকে এখন কেউ দিতে পারবে না বলে আমার মনে হয়। আমরা কিরকম নিশ্চয়তার একটা দেশ চেয়েছিলাম, এই কিছু আমাদের অঙ্গীকার। আমাদের সার্বভৌমত্ব তখনই নিশ্চিত হবে যখন আমরা একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারব। তাতে আমাদের মনোবল বাড়বে, শক্তি বাড়বে, সাহস বাড়বে, এবং আমরা ভবিষ্যৎের মোকাবেলা চোখে চোখ রেখে করতে পারবো। বিষয়গুলি সবাই ভাবুন। আমি জানি আমার অনেক কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু আমার কথা এটাই থাকবে, কারণ আমি এটাকেই সত্য মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ অনেক মুর্শিদুজ্জামান ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক জনাব মোহাম্মদ খালেদ রেজা। আসসালামু আলাইকুম। সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে আমরা 6 মাসের যে আমলনামার কথা বলবো, সেই আমলনামার অনেক কিছু আমাদের সিনিয়ররা বলে যাচ্ছেন। মূলত বিগত 5 আগস্টের যে
হাসিনার বিদায়ের পেছনে মূল লক্ষ্য এবং কারণ ছিল বিগত দিনের যে বৈষম্য এবং যে বঞ্চনা, এই বঞ্চনার ব্যাপারে কারণেই এই দিনে আমরা দেখতে হয়েছিল। শেখ হাসিনা চাইলেই পারত বাংলাদেশের মানুষের কাছে নিজেকে একটা উচ্চ স্তরে নিতে, কিন্তু সে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া অনুভূতিকে গুরুত্ব না দিয়ে দমন নিপীড়ন চালিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে সে মানুষকে খুনের মত হয়েছিল, যার ফলাফল 5 আগস্ট, যে কারণে সাধারণ মানুষ ছাত্র জনতা হাসিনাকে বিচার করেছিল। ঠিক সেই একই চাওয়া এবং চাওয়াগুলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার অনুভব করতে পারছেন কিনা, তারা বুঝতে পারছেন কিনা যে মানুষ কি চাইছে, মানুষের চাকরি তাদের প্রাপ্তিকে। আমরা শেখ হাসিনার যে বিদায়, সে বিদায়ের পরে পলায়নের পরে অনেকটাই দেখেছি আনন্দ ফুর্তিতে মধ্যে থাকতে, কিন্তু সার্বভৌমত্ব আন্দোলন থেকে আমরা সেই আনন্দ অনুষ্ঠান করতে পারিনি। আমরা তো দেখেছি যে হাসিনার পলায়নের পরে মাত্র 5% অর্জন হয়েছে আমাদের এবং 95% এখনো অধরা। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিপ্লবের ফসল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন জানিয়েছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে অল্প উপদেষ্টারা আছে যারা আজও পর্যন্ত কোন প্রক্রিয়াকে সঠিক প্রক্রিয়ার ভিতরেই যেতে পারেনি। সে হোক আহতদের চিকিৎসা পুনর্বাসন, নিহতদের পরিবারের পুনর্বাসন, সে হোক সামাজিক আইন প্রতিষ্ঠায় বা বিচার কার্যের দিকে অথবা সন্ত্রাস নির্মূলে। আপনারা খেয়াল করে দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে যে লোকটা নিয়ন্ত্রিত আছে, সে বাংলাদেশের কোন আইন শৃঙ্খলাকেই রান করতে পারেনি। এমন অপদার্থ উপদেষ্টা দিয়ে আমরা কি করব? আপনারা খেয়াল করেছেন যে উপদেষ্টাগুলো আছে তারা কিন্তু বিপ্লবের শক্তির না, বিপ্লবের শক্তি বিপ্লবের পরে বিপ্লবের শক্তির ভিতর থেকে যদি নেতৃত্ব না আসে তাহলে তারা কখনোই বিপ্লবকে ধারণ করতে পারে না এবং বিপ্লবের চাওকে বুঝতে পারে না। সে জায়গায় এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার একটা জায়গায় কিছু সফল, সেটা হলো আগে ভারতের সীমান্তে যে আগ্রাসন ছিল, ভারতের সীমান্ত হত্যা হতো এবং মোদীর সামনে নতুন যে সরকার সে হাসিনা, আপনারা সিকিমের লেন্দুক দর্জির কথা স্মরণ করুন। সেই লেন্দুক দর্জিতে পরিণত হয়েছিল শেখ হাসিনা। সেখানে ভারতের বাহিনীর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সীমান্তে হত্যার বিরুদ্ধে কথা আমরা চোখে চোখ দেখে কথা বলতে পারছি এবং তার কারণ ডক্টর ইউনূসের মতন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি আছে। কিন্তু শুধু একজন নেতৃত্বের জন্যই সবকিছু সফল হতে পারে না। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকবো। আমরা খেয়াল করে দেখেছি, মিডিয়ার নামে, রাজনীতি নামে, সামাজিক সংগঠনের নামে, এনজিওর নামে যারা বাংলাদেশে আছে তারা প্রত্যেকে ভারতের লেজু বৃদ্ধি করছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের ক্ষেত্রে তাদের তৎপরতা ভূমিকা এই দৃশ্য খেয়াল করতে হবে। আর মনে রাখবেন, রাষ্ট্র ব্যবস্থা কি আর জনগণ আসলে কি। আপনারা সবাই বিগত 53 বছরের চর্চার ফলে যে কাজগুলো করেছিলেন, আপনারা চাষে পরিণত হয়েছে। আপনারা জনগণ নাগরিকের জায়গা থেকে না, জনগণ যে জায়গা থেকে নাগরিক হতে পারেননি, আপনাদের নাগরিক হয়ে উঠতে হবে।
প্রশাসক না হয়ে এই ৫৩ বছরের যে অরাজকতা এবং ব্রিটিশ কাঠামো, এই কাঠামো থেকে ফেরিয়ে না আসলে বাংলাদেশের কোনো কিছুই হবে না। আমি সচিবালয়ের দিকে আঙুল রেখে বলতে চাই, ওখানে যেসব সচিবরা আছে, যেসব মন্ত্রণালয়ে উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তারা নিজেদের ব্রাহ্মণ বলে করে এবং তাদের অধীনস্থ যারা আছে তাদের মনে করে সূত্র। আপনাদের আমি হুঁশিয়ার করে বলতে চাই, এই রাষ্ট্রের আমরা হোক, কর্মকর্তা হোক এবং কর্মচারী হোক, তারা রাষ্ট্রের সেবায় নিয়োজিত, তাদের সাথে ভুলে গেলে চলবে না। আপনাদের কিছুদিন আগে একটা ঘটনা বলি, এইটা বিদ্যুৎ উপদেষ্টা আর ভালো করে জানেন এই বিদ্যুৎ উপদেষ্টা কে ছিল। বাংলাদেশের যেসব আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখেছেন, যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা হয়েছে, তখনকার সময় তিনি সচিব ছিলেন। আপনারা বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির কথা জানেন এবং মাঝে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের ভেতরকার যে সংস্থার কথা জানেন। দেখেন একটা মন্ত্রণালয়ের ভিতরে এমন অবস্থা যে একটা পাইপে ঢুকলে ২০০টা মুখ বের হয়। একজন সাধারণ মানুষ হোক আবার রাষ্ট্রের কর্মচারী হোক, তারা নিজ নিজ জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। তাহলে বিদ্যুৎ জায়গায় পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা সেকশন তৈরি করে রেখেছে তারা, এবং সেখানে আরো অনেক যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা অনেকেই জানেন না। এখানে অনেকটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমে তৈরি করা হয়েছে। যেমন ২০১৪ সাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারীগণ তাদের ভিন্ন ভিন্ন গ্রুপে তাদের বিভিন্ন পরিশ্রম নিয়ে অনেক ধরনের কথা বলেছিল, এবং তারা এই সরকারের আগের সরকারের সময় আন্দোলন করে এবং এই সরকারের পরে আন্দোলন করে। সেই আন্দোলনের জায়গা আমরা দেখেছি তাদের প্রধান এবং সঠিক যে চাওয়াটা, যে বৈষম্যটা, সেই বৈষম্য দূর করার বদলে তাদের রাষ্ট্রদ্রোহী চাপ দিয়ে তাদের জেলে ভরে দেওয়া হয়েছে। অনেকেই আছে যারা এখানে দীর্ঘদিন ৩০-৪০ বছর ধরে তারা অবৈতনিক ভাবে তারা রেগুলার বেসিসে চাকরি করছে, তাদের এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, এবং কোন ধরনের কথা বললে পল্লী বিদ্যুৎ বোর্ডের দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা দেখেছি পল্লী বিদ্যুৎ সমিতির অনেকগুলো অফিসারকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইটা আমি বলছি এই কারণেই যে আমি পল্লী বিদ্যুৎকে আসলে উদাহরণ হিসেবে রাখলাম। প্রত্যেকটা জায়গায় যেমন সিভিল সার্ভিস ব্যবস্থাপনা, সেইখানে ঠাকুর হয়ে বসে আছে চালের প্রশাসন। বাংলাদেশের এই ব্রাহ্মণ্য পানি যারা আছে, যারা এই দেশকে লুটে পুড়ে খাচ্ছে, যারা নিজেদের স্বার্থে দেশের সেবা কাপড়কে ভুলে দেশকে লুটছে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। সার্বভৌমত্ব আন্দোলন চাই যে আপনারা রাষ্ট্রের পক্ষেই থাকবেন। বিগত ২০১৪-২০১৮, ২০২৪ নির্বাচনে যেসব ইউপিএসসি এই রাতের ভোটের নির্বাচনে কুশলাভ হিসেবে কাজ করেছে, তাদের অবিলম্বে চাকরিচ্যুত করে আইনের মুখোমুখি আনতে হবে। বিগত দিনে এই সচিবালয়ে বসে, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে যেসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসাররা প্রকাশ্যে নানা রকম অপরাধের সাথে যুক্ত ছিল, তাদের এখান থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে দেখাতে হবে। আমরা বাংলাদেশের পক্ষের মানুষের পক্ষে আছি, যারা বাংলাদেশকে ধারণ করে, এবং আমাদের সবসময় এটা সচেতন থাকতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছেন? ভারতীয় আদর্শন রুখে দাও জনগণ, ভারতীয় আদর্শন। ভারত আমরা বলতে চাই এই
সেই স্বপ্নের বিরুদ্ধে এই সাউথ এশিয়ায় যদি একটা রাষ্ট্র একটা দেশের জনগণ দেয় সেটা আমাদের বাংলাদেশের জনগণ। ধন্যবাদ সবাইকে।